নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প অতি বড় রূপসী। তাহলে শুরু করি। গল্পের নাম অতি বড় রূপসী। অনেকক্ষণ পর্যন্ত তপনের কথাটা বুঝতেই পারল না কেয়া। কি বলছে ও? কেয়া ঠিক শুনেছে কি শব্দগুলো? না কানে কম শুনছে আজকাল, এক শুনতে আর এক শুনছে? নাকি তপনেরই মাথা খারাপ হয়ে গেছে, এলোমেলো আবল তাবল বকছে? এতদিনের রুদ্ধ আকাঙ্ক্ষায় পাগল হয়ে উঠেছে, ইংরেজিতে যাকে বলে সেক্স রিপ্রেশন, তারই অবশ্যম্ভাবী ফল। তপন বিয়ের প্রস্তাব করছে, তাকে বিয়ে করতে চায়। তপন সুশ্রী, সুদর্শন এবং এখনও যুবক। হয়তো 35-36 বছর বয়স হয়েছে, কিন্তু দেখায় আরও কম। মনে হয় 28 কি 30 বড়জোর। বেকার নয়, ব্যাংকে চাকরি করে, অফিসার গ্রেড। 1200 কি আরও বেশি মাইনা পায়। নির্দায়, নির্ঝঞ্ঝাট। এক বন্ধুর বাড়ি পেইং গেস্ট হয়ে থাকে, কিন্তু ইচ্ছে করলেই আলাদা বাসা করতে পারে। অর্থাৎ টাকার লোভে ওকে বিয়ে করতে চাইছে তা মনে করবার কোনো কারণ নেই। তবে কেয়া এককালে রূপসী ছিল তাতে সন্দেহ নেই। উদ্ধত যৌবনা, পুরুষের রক্ত চঞ্চল হয়ে উঠত ওকে দেখলে। কিন্তু আজ এই এতকাল পরে সে রূপ যৌবনের স্মৃতিমাত্র লেগে আছে ওর দেহে। দেখতে খারাপ লাগে না হয়তো, তবে চিত্তচাঞ্চল্য সৃষ্টি করার মতো কিছু নেই আর, পুরুষকে আকর্ষণও করে না। না, রূপও নেই, রূপও নেই আর। অর্থাৎ পয়সার লোভে, সম্পত্তির লোভে এ কাজ করতে চাইছে তাও নয়। অনেকক্ষণ বেহলভাবে তপনের মুখের দিকে চেয়ে থেকে স্খলিত কণ্ঠে কেয়া বললে, যা, কি বলছো যাতা? নেশা করে এসেছো নাকি? না আমাকে পাগল পেয়েছ? বিয়ে পাগলা তাই নাচাতে চাইছ? না, আপন গড, আমার মরা বাবার নামে দিব্যি গালতে রাজি আছি। আর তুমি বা এসব যাতা ভাবছো কেন? কেন আমাকে বিশ্বাস করতে পারছো না? এতে আশ্চর্য হবারই বা কী আছে? বিয়ের প্রস্তাব কি কেউ করেনি তোমার কাছে? আমিই তো করেছি এর আগেও। করেছে বই কি, সত্যিই করেছে, অনেক করেছে। কিন্তু সেই জন্যেই তো আরও অবিশ্বাস্য মনে হচ্ছে প্রস্তাবটা। যে জন্যে সেদিন তারা পাগল হয়ে উঠেছিল, যে কারণে এই তপনও প্রস্তাব করেছিল আগে, সে কারণই যে আর নেই। সে যে বহুকালের কথা, মনে হয় বুঝি গত জন্মের ইতিহাস সেসব। তপন তখন আরও তরুণ ছিল। আজ বয়সে অন্তত পরিণত হয়েছে, কিন্তু তার বয়স যতই বাড়ুক, কে আরও সেই সঙ্গে বেড়ে যাচ্ছে যে। ব্যবধান তো আর তাতে ঘুচবে না। কেয়া যে তপনের চেয়ে কম করেও 5-6 বছরের বড়, সে সত্যটা থেকেই যাচ্ছে যে। আসলে ওর এই রূপ, রূপ বললেও সব বলা হয় না, রূপ ও লক্ষণীয় যৌবন মিলিয়ে যে প্রবল আকর্ষণী শক্তি, সেইটেই যে কাল হল ওর। জীবনে সুখী হবার পথে, সহজ স্বাভাবিক জীবনযাপন করার পথে প্রচণ্ড বাধা হয়ে দাঁড়ালো। বিয়ে পাশ করার সঙ্গে সঙ্গেই মা বাবা উঠে পড়ে লেগেছিলেন ওর বিয়ের জন্যে। সেইটাই স্বাভাবিক। 19 বছর মাত্র বয়স তখন, সবে 20-তে পড়েছে। বন্ধুরা কাব্য করে বলতো, যৌবন সরসী নীরে প্রস্ফুট শতদল। এ মেয়ের পাত্রের অভাব হয় না, বলা বাহুল্য ওরও হয়নি। অনেক বড় বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে, ভালো ভালো পাত্ররা যেচে সেধে এসে অনুনয় বিনয় করেছে, রাজি হয়নি কেয়াই। এত লোকের এই পাগল হয়ে বা রূপে মাতাল হয়ে ছুটে আসাটা ওর ভালো লেগেছিল হয়তো, এটাই আরও কিছুকাল ভোগ করতে চেয়েছিল, অথবা
প্রশস্তি শুনতে শুনতে নিজের সম্বন্ধে ধারণাটাই অনেক বেড়ে গিয়েছিল। সেসব কোনো পাত্রকে নিজের উপযুক্ত মনে হয়নি। অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করেছে, ঔদ্ধত্যের সঙ্গে, যাকে ইংরেজিতে বলে ডিসডেনফুলি। রূপের খ্যাতি ছড়িয়েছিল বহুদূর, সম্ভবত এই সব প্রত্যাখ্যাত প্রার্থীদের মুখে মুখেই আরও। ছুটে এসেছিল ফিল্ম ডিরেক্টর প্রডিউসারের দলও। প্রথমটা কেয়াও একটু প্রলুব্ধ হয়েছিল বইকি। প্রস্ফুট শতদল 2-4-10 জনের মুগ্ধ চোখের সামনে মেলে ধরলে বুঝি পূর্ণ তৃপ্তি হয় না। আরও বহু লোকের স্তুতি শুনতে চায় মন, দেখতে চায় পুরুষের চোখে সর্বনাশের আভাস, পতঙ্গের মতো নিজেদের পুড়িয়ে দেবার আকুতি। ছবিতে নামলে লক্ষ লক্ষ দর্শক পাবে সে, তাদের কামনা চঞ্চল বিহ্বল দৃষ্টি অনুমানে উপভোগ করতে পারবে। গিয়েছিল কিছুদিন, কিন্তু ভালো লাগেনি তার। সহ্য করতে পারেনি সে পরিবেশ, সে আবহাওয়া। 2টো ছবি শেষ করেছিল, প্রশংসা পেয়েছিল প্রচুর। দাক্ষিণাত্যের এক নবাব এবং নেপালের এক রানা বিয়ে করতে চেয়েছিলেন। প্রশংসা অবশ্য অভিনয় দক্ষতার নয়, সে প্রশংসা ওই সর্বনাশিনী শক্তির, যা পুরুষ চিত্তকে শিবের মতো ওর চরণতলে বুক পেতে দিতে উদ্বুদ্ধ করে। তবু সেটাই একমাত্র কারণ নয়। ওর অভিনয় নৈপুণ্য সম্বন্ধে কর্তা ব্যক্তিদের মনে একটু কুণ্ঠা, প্রশংসার ভাষায় উচ্ছ্বাসের অভাব, অথচ নতুন ছবির জন্য বুক করার প্রশংসা। আসলে ওই জাতটাই ওর কাছে অসহ্য বোধ হয়েছিল। এই পৃথিবী ছাড়া আলাদা জগৎটা, সবটাই কৃত্রিম, আগাগোড়া কৃত্রিমতায় ভরা। কৃত্রিম জীবন, কৃত্রিম হৃদ্যতা, ওখানের প্রেমও কৃত্রিম। কেউ সহজ নয়, কেউ সত্য বলে না। ওর হাঁপ ধরে গিয়েছিল 8-10 মাসই। ওখানেও ওর অনেক প্রার্থী ছিল বইকি, ওর পাগল করা যৌবনের, ওর দেহটার। নানা লোকে নানা উপায়ে চেষ্টা করেছে সম্ভোগ করার, কিন্তু নিজের সম্বন্ধে অতুচ্ছ ধারণাই ওকে রক্ষা করেছে সে পুরুভুজের সাংঘাতিক বন্ধন থেকে। এরপর সোজাসুজি চাকরিতে ঢুকেছে কেয়া, ভালো বড় চাকরি। এ চাকরি পেতে যে ওর অসুবিধা হবে না সে তো জানা কথাই। কাউকে সুপারিশ করতে হয়নি, নিজেই জোগাড় করে নিয়েছে একেবারে অফিসারের পদবি। কিন্তু এ চাকরিও ওর কাল হয়ে দাঁড়ালো। মাস গেলে মোটা টাকা হাতে এসে পড়াতে ওর সদ্য রিটায়ার করা বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। বরং নিজের কর্মকালেও এতটা সচ্ছলতার মুখ দেখেননি কখনো। বাবা মা নিশ্চিন্ত হলেন, ভাই বোনেরা মানুষ হলো, বোনের বিয়েও হয়ে গেল, অবশ্যই স্বয়ম্বর বিবাহ। কিন্তু ওরও যে বিয়ে হওয়া দরকার সেটা ভুলে গেল সবাই। আর কেউ উচ্চবাচ্যও করত না। কেয়া বহুজনের আকাঙ্ক্ষার ধন, জীবনে কারো আকাঙ্ক্ষা পূরণ করতে জন্ম নেয়নি, এইটাই ধরে নিয়েছিল সবাই। ওর যোগ্যী বর কোথায় যে ও বিয়ে করবে, এই বলে কেয়ার মা নিজেও বোধহয় সান্ত্বনা পেতেন, আত্মীয় বা পড়শিদেরও কৈফিয়ত দিতেন। অবশ্য একেবারে কেউ চেষ্টা করেনি বললে একটু অসত্য ভাষণ হয়। পাত্ররা মানে সম্ভাব্য পাত্র অনেক এসেছে, চেয়েছে ওকে বিয়ে করতে। প্রথম প্রথম অন্তত, এমনকি পাত্র হবার বয়স যাদের পার হয়ে গেছে এমনও কজন বোঝাবার চেষ্টা করেছে পরিণত বয়সী স্বামী পেলে মেয়েরা সুখী হয়। যাদের বয়স হয়নি মানে ওর পাত্র হবার মতো, অর্থাৎ বয়সে ছোট, তারাও। তাদের মধ্যে এই তপনও একজন, বরং বলা চলে প্রধান। কেয়ারই ছোট ভাইয়ের বন্ধু। প্রথম প্রথম দিদিই বলতো, প্রায় আসতো ওদের বাড়ি। মা নেই বলেই আসে ভাবত ওরা, কেয়ার মা বিশেষ করে। মা বাবা কেউ নেই, একটা নিজের বোন পর্যন্ত হয়নি। একটিমাত্র দাদা আছেন আত্মীয় বলতে, তিনি দেশেই থাকেন,
মাস্টারি করেন আর জমি জায়গা দেখেন। স্নেহবুভুক্ষু ছেলেটা মাতৃস্নেহ পেতেই এমন কাঙালের মতো ছুটে আসে, সেই ভেবেই তিনিও যত্ন করতেন, আসতে বলতেন, ধরে রাখতে চাইতেন। কেয়াও সেই চোখে দেখত। তাই প্রথম যখন বিয়ের প্রস্তাব করে তপন, তখন হেসে উড়িয়ে দিয়েছিল। পরে পীড়াপিড়ি করতে ধমক দিয়েছে, গুরুজনের মতো উপদেশ দিয়েছে আরেকটি ভালো মেয়ে দেখে বিয়ে করতে, মেয়ে খুঁজে দেবারও প্রস্তাব করেছে। তাতেই চুপ করে গেছে তপন, আসা যাওয়াও কমিয়ে দিয়েছে। তবে একেবারেই বন্ধ করেনি, মাঝে মধ্যে আসে, এমনকি বিয়ের পরও কেয়ার নিজের বাসাতেও এসেছে, ফুল নিয়ে, মিষ্টি নিয়ে, ভালো বই নিয়ে গেছে। তবে সে ঘন ঘন নয়, 2-3 মাস অন্তর। এতদিনে সে পাগলামিটা গেছে ছেলেটার। ভেবে কেয়াও সহজে গ্রহণ করেছে ওকে, হাসি তামাশা করেছে, জোর করে ধরে রেখে নিজে রেঁধে খাইয়েছে। ঠিক যখন বিয়ের বয়স পার হয়ে গেছে বলে নিজেও ভাবতে শুরু করেছে কেয়া, তখন হঠাৎ এই প্রেমশঙ্কর চোপড়া আবির্ভূত হলো ওর জীবনে। বড় সাহেবের বন্ধু, নিজেও বড় অফিসার, তাছাড়াও কিছু লাভজনক ব্যবসা করে, অগাধ টাকা। বছর 50 বয়স, শক্ত সমর্থ পুরুষ, বহু বছর বিলেত আমেরিকা কাটিয়েছে, কথাবার্তায় আদব কায়দায় চোস্ত যাকে বলে। সে দেখা মাত্র ঝুঁকে পড়ল ওর দিকে। বড় সাহেব ভয় দেখিয়েছিলেন, এ বরফ গলাতে পারবে না। তাতেই নাকি প্রেম শঙ্করের জেদ চেপে গিয়েছিল আরও। জীবনের সর্বক্ষেত্রেই জয়ী হয়েছে সে, একটা মেয়ের কাছে হার মানবে? বন্ধুর সঙ্গে বাজি রেখেই সে আরও উঠে পড়ে লাগল এবং জিতেও গেল। আসলে কেয়াও বুঝি ক্লান্ত হয়ে পড়েছিল মনে মনে, শঙ্কিত। এখনও ঢের সময় আছে। এ বিশ্বাস যতদিন থাকে মেয়েদের, ততদিন প্রত্যাখ্যান করার সাহস বা স্পর্ধার অভাব হয় না। সম্ভাবনাটা চলে যাচ্ছে চিরদিনের মতো। এই সন্দেহটা দেখা দেবার সঙ্গে সঙ্গে ব্যস্ত ও ব্যাকুল হয়ে ওঠে। কেয়ারও সেই বয়স হয়ে গেছিল। সে শঙ্কা বা ব্যাকুলতা বাইরে তত প্রকাশ পায়নি। এমনিও ওর মা বাবার চোখে পড়ার কথা নয়। এ মনোভাব ওদের ধারণা বা কল্পনার বাইরে, ধারণা করাও অসুবিধেজনক। তাই প্রেম শঙ্করের কাছে অনেক অল্পেই ধরা দিল সে। বাধা এলো যাদের উদ্যোগী হয়ে বিয়ে দেবার কথা তাঁদের কাছ থেকেই। ওর মা বাবা বিরক্ত হলেন, মেয়ের মাথা খারাপ হয়ে গেছে বলে বেড়াতে লাগলেন। অবস্থা বুঝে প্রেম শঙ্কর সোজাসুজি রেজিস্ট্রি বিয়ে করে একেবারেই নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে তুলল। বৌভাতের ব্যাপারটা সারল গ্র্যান্ড হোটেলে। প্রেম শঙ্করের ফ্ল্যাটে গিয়ে প্রথমটা মনে হয়েছিল কেয়ার সে কোনো রূপকথার দেশে এসে পড়েছে। কেয়া নিজে ভালো চাকরি করেছে, কিন্তু এ প্রাচুর্য ওর স্বপ্নেরও অগোচর। এক একখানা বিছানার চাদর 250-300 টাকা, এক একটা পর্দার খরচ 400-500, শাড়ি কেনে 500-800, সিল্কের শাড়ি 1000-2000, গহনার রাশি এনে জড়ো করল। বলে, আরও কি চাই বলো, তুমি না পড়লে পৃথিবীর এত শাড়ি গয়না সবই তো মূল্যহীন। সে স্তুতির নেশা কেয়ারও লাগে। তার যৌবন বিগত প্রায়, প্রেম শঙ্করের যৌবন অতিক্রান্ত। তবু মনে হয় বিবাহিত জীবনের চেয়ে বড় সার্থকতা মানুষের আর কিছু নেই। এতকাল যে এ সুখে বঞ্চিত ছিল তাতে কোনো ক্ষতি হয়নি, বরং তার সুদ শুদ্ধ পুষিয়ে দিয়েছে প্রেম শঙ্কর। প্রাণের পাত্র ভরতে দেরি হয়েছে, কিন্তু ভরে গেছে কানায় কানায়, বরং উপচে পড়েছে। কেয়া চাকরি ছেড়ে দেয়, প্রেম শঙ্করই ছাড়তে বাধ্য করে। বলে, তোমারে দেহ ভগবান চাকরি করার জন্যে দেননি। তুমি সুন্দর ফুলের মতো থাকবে, সুখে ও আরামে।
এইটাই বিধি নির্দিষ্ট ব্যবস্থা। তোমাকে সেই আরামে রাখার জন্যে আমরা পুরুষরা প্রাণপাত করব, তাতেই আমাদের পরিপূর্ণতা। এ সাফল্য, এ সুখ থেকে বঞ্চিত করো না লক্ষ্মীটি। দীর্ঘকাল চাকরি করে করে কেয়াও ক্লান্ত হয়ে পড়েছিল। সেই একঘেয়ে জীবন থেকে মুক্তি পেয়ে বাঁচল। তারও ধারণা হলো শুধু ভালো শাড়ি গহনা পরে বড় বড় হোটেলে খেয়ে দামি গাড়ি চড়ে থিয়েটার সিনেমা দেখে বেড়াবার জন্যেই তার জন্ম। এতকাল বিধাতার ভুলেই শুধু তাকে ব্যর্থতা সহ্য করতে হয়েছে। প্রেমশঙ্কর চোপড়ার কত টাকা, কত আয় তা কেয়া জানত না, জানার চেষ্টাও করেনি কখনো। ইচ্ছামতো সব জিনিস মুখের কাছে এসে যাচ্ছে, ইচ্ছার আগেই আসছে অনেক সময়ে, সুতরাং মিছিমিছি টাকা আনা পাইয়ের হিসেব নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি। শুধু এইভাবে অকারণে বেহিসেবি খরচ করতে দেখে একটা অস্পষ্ট ধারণা হয়ে গিয়েছিল যে প্রেমশঙ্করের অনেক টাকা, তাতেই নিশ্চিন্ত ছিল। ফলে টাকা যে দরকার মতো হিসেব করে খরচ করতে হয় সে কথা ক্রমশ কেয়ারও মনে রইল না আর। কিন্তু পরে দেখা গেল প্রেমশঙ্করের এত টাকা ছিল না। বোধহয় ওর ধারণা হয়েছিল একটা যে তার বয়স বেশি, এমনিভাবে বিশ্বশুদ্ধ বিলাস সামগ্রী কেয়ার পায়ে উজাড় করে না দিলে সে কেয়ার ভালোবাসা পাবে না। নিজের যোগ্যতা প্রমাণ করতেই এই সর্বনাশের সাধনা তার। চাকরি, তা সে যত বড়ই হোক তার আয় সীমাবদ্ধ। আপিস থেকে ওর আয় ছিল মাসিক 4,000-এর কাছাকাছি, ব্যবসা থেকে আরও 1,000-2 পেত। তাতে 1,200 টাকা ফ্ল্যাট ভাড়া দিয়ে 3-4টে ঝি চাকর রেখে বড় ঢাউস মার্কিন গাড়ি চালিয়ে নিত্য শাড়ি গহনা কিনে কুলোনো যায় না। সেটা বুঝল এবং অবস্থাটা জানল কেয়া অনেক পরে। বছর 2 পর থেকেই নাকি দেনা শুরু হয়েছিল। পরে সে ঋণ পর্বত প্রমাণ হতে ব্যবসাটা বেচে দিতে হয়। তাতে দেনা শোধ হয়নি সবটা, অথচ অনেকখানি আয়ের পথ বন্ধ হয়ে গেছিল। খরচের হাত বাড়িয়ে দিলে আর গুটিয়ে নেওয়া যায় না। ফলে ঋণের অঙ্ক বিপুলতর হয়ে ওঠে। শেষে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পেশাদার মহাজনের দ্বারস্থ হতে হয়। তারা সুযোগ বুঝে চড়া সুদ হাঁকে। যখন একেবারে ডোবার মতো অবস্থা, তখন একদিন সংবাদটা জানালো কেয়াকে। তাও ঋণের বিপুলতার কথাটা বলেনি, সাহসে কুলোয়নি। অনেক আমতা আমতা করে মাথা চুলকে যা বলেছে শেষ পর্যন্ত তার সারমর্ম এই, ব্যবসার ব্যাপারে একটু অসুবিধে চলছে কিছুদিন ধরে, তাতেই কিছু দেনা হয়ে গেছে। ভেবেছিল সহজেই শোধ দিতে পারবে, সেই কথাই বলা ছিল মহাজনদের। এখন করার মতো না পেরে বড় তাগাদা করছে তারা। কেয়া কি সামান্য কিছু দিতে পারবে কয়েক মাসের জন্যে? কেয়ার স্বচ্ছন্দ জীবন স্রোতে এই প্রথম যেন একটা বাধা এলো। কোথায় একটা আঘাতও পেল সে। প্রেমশঙ্করের আয় ও সম্পদ অফুরন্ত এতদিনে এমনি একটা ধারণা হয়ে গেছিল। আঘাতটা সেইখানেই লাগলো, সেই বিশ্বাসে। তবু তখনও অত মাথা ঘামায়নি। যা ছিল হাতে, চাকরি ছাড়ার সময় আপিস থেকে যা পেয়েছিল তার সবটাই ধরে দিল প্রেমশঙ্করকে। তাতে প্রেমশঙ্করের এ বিপদ কাটল না। কাটবে না সে তো জানা কথাই। তবু কেন যে স্ত্রীর এই যথাসর্বস্ব বার করে নিল তা প্রেমশঙ্করই জানে। হয়তো অত না ভেবেই নিয়েছিল, হয়তো ভেবেছিল এবার খরচ কমাতে পারবে, অথবা আশা করেছিল হঠাৎ কোথাও থেকে কিছু এসে যাবে। তার কোনোটাই হলো না। হলো যেটা, এক বড় মহাজন নালিশ করে বসলেন, আর সে খবরটা দৈবাত কেয়ার কাছে পৌঁছে গেল। এবারও সে কোনো দ্বিধা করল না। প্রেমশঙ্করেরই দেওয়া বিপুল অলঙ্কারের রাশি প্রেমশঙ্করকে দিয়ে দিল। এইগুলো বিক্রি করে তুমি ওর টাকা শোধ করে দাও। সে ধাক্কা সামলালেও
এখানে থাকলে এমন ধাক্কা অবিরত আসতে থাকবে এবার, এটা প্রেমশঙ্কর বুঝেছিল। এত দেনা শোধ করে সামলে ওঠা অসম্ভব, ফলে অপমানের শেষ থাকবে না। আর তা বাঁচাতে গেলে হয় দেউলে হতে হবে, নয়তো আত্মহত্যা করে বাঁচতে হবে। এছাড়া যা করণীয় তাই করল সে। একদিন নিঃশব্দে কোথায় সরে পড়ল। প্রথমটা বিশ্বাস হয়নি। যে লোকটা এত ভালোবাসত, বলতে গেলে পুজো করত ওকে, সে এখন কিনা বিদায় সম্ভাষণে ইঙ্গিত মাত্র না দিয়ে চিরকালের মতো ত্যাগ করতে পারে, এ কথা বিশ্বাস করা কঠিন বৈকি। তাই কদিন শুধুই অপেক্ষা করল। তারপর সামান্য খোঁজ খবর। তখনও আশা নিজেই ফিরে আসবে প্রেমশঙ্কর। কিন্তু যখন 3 মাস কেটে গেল, তখন উদ্বিগ্ন না হয়ে পারল না। তারপরই সচেতন ও সক্রিয় হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই একে একে দুঃসংবাদগুলো আসতে লাগল। চারিদিকে বিপুল ঋণ, ব্যবসা বহু পূর্বেই হস্তান্তরিত হয়েছে, চাকরিতেও ইস্তফা দিয়ে গেছে এবং সেখানেও বিশেষ কিছু পাওনা নেই। যতটা সম্ভব টাকা ধার নিয়ে গেছে সে। হিসেব নিকেশ করে যেটুকু পাওনা হতে পারে সেও অগাধ জলে এখনো। সহজে কেয়ার হাতে সেটা আসবে না। পরে আরও জানা গেল কোনো দিনই আসবে না। কেন আসবে না সে সম্বন্ধে বিস্তারিত সংবাদ নিতে গিয়ে জানল, কেয়া প্রেমশঙ্করের বিবাহিত স্ত্রী নয়। রেজিস্ট্রি হয়েছিল ঠিকই, তবে সেটা অসিদ্ধ। কারণ প্রেমশঙ্করের পূর্বেই একবার বিবাহ হয়েছিল এবং সে স্ত্রী এখনও জীবিতা। ভদ্রমহিলা আরবের মেয়ে। মিডল ইস্টে ঘুরতে ঘুরতে প্রেম হয়, বিবাহ হয় বিলাতে। প্রেমশঙ্কর ত্যাগ করাতে তিনি আবার পিতৃগৃহে ফিরে এসেছেন বটে, কিন্তু তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদটা এখনও হয়নি। হয়তো তার প্রয়োজন বোঝেনি প্রেমশঙ্কর। ওর বিবেক এসব তুচ্ছ তথ্য নিয়ে মাথা ঘামায়নি কখনো। এবারেও তাই এইভাবে ডুব দিতে অসুবিধে বোধ করেনি। অন্তত বিবেকের দিক থেকে কোনো বাধা আসেনি। চরম সর্বনাশ ও রূঢ় বাস্তবের সামনে দাঁড়িয়ে সেদিন কেয়া চোখে অন্ধকার দেখল একেবারে। যে চাকরি ছেড়ে দিয়েছে সে চাকরি আর পাবে না। কোথাও পাবে কিনা সন্দেহ। ছোটোখাটো স্কুল মাস্টারি পেতে পারে, তাও বহু দুঃখে পেতে হবে নিশ্চয়। আর তার আয়ও 200-250 বেশি হবে না। ব্যাংকে কিছুই নেই, বলতে গেলে 1000 কি 500 মতো থাকতে পারে। গহনা বলতেও হাতের বালা আর গলায় 12 মেশে হার। কিছু কুচো জড়োয়ার গহনা আছে, তার বিক্রি মূল্য কিছু নেই। কিছু শাড়ি আর এই আসবাব। তেমনি বাড়ি ভাড়াও অনেক বাকি পড়ে আছে। পালাবার খবর শুনে মালিকরা জোর তাগাদা শুরু করেছেন, বাড়ি ছেড়ে দিতে বলেছেন। ইতিমধ্যে বিহ্বলতা কেটে সক্রিয় হতে এবং সর্বনাশের পরিমাণ বুঝতে বুঝতেও 3-4 মাস কেটে গেছে। ওর নিজেরও দেনা হয়ে গেছে বিস্তর। এ বাড়ি এখনই ছেড়ে দেওয়া ছাড়া পথ নেই। কিন্তু কোথায় দাঁড়াবে সে? কি খাবে? বাবা মারা গেছেন, ভাইরা আলাদা। ছোট ছোট ফ্ল্যাটে কোনো মতে মাথা গুঁজে থাকে। বড় এলাহাবাদে কাজ করেন, মা সেখানেই থাকেন। আর বেশি ভার বইবার শক্তি নেই তার। ওর প্রাচুর্যের সময় ছোট ভাই বহুবার এসে টাকা নিয়ে গেছে। হয়তো সেখানে গিয়ে উঠলে তাড়িয়ে দিতে পারবে না, কিন্তু তার স্ত্রী অত্যন্ত মুখরা ও প্রখরা, রাগলে জ্ঞান থাকে না। স্বামীকে ধরে মারে, ছেলে মেয়ের গলা টিপতে যায়। সে হয়তো ননদকে ঝাঁটা মেরেই তাড়াবে। না, আর কোনো পথ কোথাও নেই। দেহ ভাঙিয়ে খাওয়ার অবস্থাও নেই আর। যৌবন ও রূপে বয়সের ছাপ পড়েছে। অনেক ভেবে দেখেছে সে। এখন একমাত্র যে পথ চোখে পড়ে তা হলো এই দেহটাই ত্যাগ করা, অর্থাৎ আত্মহত্যা করে সব সমস্যার সমাধান করা। তাই করবে নাকি? করতে হলে এখনই,
আর কিছুমাত্র সময় নেই। অপমানিত হয়ে সকলের ধিক্কারের মধ্যে দিয়ে এ ফ্ল্যাট ছাড়ার আগে মানে মানে সরে পড়াই ভালো। কাল সারা রাতই ভেবেছে সে, আজ সকালেও ভেবেছে। আর কোনো পথই চোখে পড়েনি দ্রুত অব্যাহতির। শেষ পর্যন্ত এই একটু আগে মন স্থির করে ফেলেছে। আর ভাবতে পারে না সে, আর ভাবার সময় নেই। সেই ভালো, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, মরে বাঁচবে সে। অনেক দিন ভালো করে ঘুমোতে পারেনি, এবার নিশ্চিন্ত হয়ে প্রাণ ভরে ঘুমোবে চিরদিনের মতো। সংকল্প ঠিক করার সঙ্গে সঙ্গেই অনেকখানি স্বস্তি বোধ করেছে। নির্জন ঘরে হা হা করে হেসে উঠেছে আপন মনে। ভাগ্যে ঝি চাকর আর কেউ নেই, জবাব দিয়ে দিয়েছে সে গত মাসেই, নইলে তারা পাগল ভাবত। ঠিক সেই মুহূর্তেই এসে পড়েছে তপন। ওর মুখ দেখে কি ভেবেছে কে জানে, হয়তো আসল কথাটাই অনুমান করতে পেরেছে, ওর বর্তমান মনোভাবটা। বিনা ভূমিকাতেই এই প্রস্তাব করেছে সে, প্রায় সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাব। তপন কোনোদিনই আগের সম্পর্ক একেবারে কেটে দেয়নি। তার সুখের দিনে আসতো দৈবাত, হয়তো 4-5 মাসে একদিন। কেয়া নেমন্তন্ন করে পাঠালেও সব দিন আসতো না, যা হোক একটা ছুতো করে এড়িয়ে যেত। কিন্তু বিপদের দিনে সে নিজেই ছুটে এসেছে। বোধহয় একমাত্র সেই এসেছে। না, কেয়া খবর দেয়নি। ওকে যে খবর দেওয়া দরকার, কাউকে যে এ খবর দেওয়া যায়, তা তখন মনেও হয়নি ওর। তপন অন্য কোন সূত্রে খবর পেয়েছে, আর পাওয়া মাত্রই ছুটে এসেছে। বিপন্নার পাশে দাঁড়িয়ে বিপদ যেন ভাগ করে নিয়েছে। এই কমাসে যা কিছু খোঁজখবর, ছুটোছুটি, চিঠিপত্র লেখালেখি, খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া সবই তপন করেছে প্রায়। যেখানে কেয়ার নিজে যাওয়া দরকার সেখানেই শুধু সঙ্গে নিয়ে গেছে, তাও একা যেতে হয়নি। এর মধ্যে 1000-2 টাকাও দিয়েছে সে। কেয়া নিতে চায়নি, জোর করেই দিয়েছে। বলেছে, এতেই খুচরো দেনাগুলো চুকিয়ে দাও, সব দিকে অশান্তি পুষে রেখো না। কেয়া বাধা দিয়ে বলেছে, এখনও তো আমার শাড়িগুলো আছে তপন, আসবাবো, এইগুলোই বিক্রির ব্যবস্থা করো না। হাতের বালাটাও বোধহয় 7-8 ভরি হবে। ওগুলো এখন থাক, প্রয়োজন তো এখনই শেষ হচ্ছে না, আরও কত বিপদ আসে কে জানে। সেইভাবেই আসা যাওয়া করছিল। এ কথাটা কখনো এর মধ্যে মুখ ফুটে বলেনি। আজ এলে ওর মুখের দিকে চেয়ে বোধহয় ওর সংকল্পটা আঁচ করে নিয়েই বলল সরাসরি সোজাসুজি। লোভ হয় বৈকি। জীবন আর কার সহজে ছেড়ে যেতে ইচ্ছে করে। প্রেমের নেশাও বুঝি বড় বেশি উগ্র। তবু বলে, না না, আমার অদৃষ্টে শান্তি নেই তপন। মিছিমিছি আমাকে তোমার জীবনের সঙ্গে জড়াতে গিয়ে অকারণ অশান্তি টেনে এনো না। তুমি আমার যা করেছ, যা করছো, তাই ঢের। জীবনে এমন আর এত কারো কাছ থেকেই পাইনি। এখন আস্তে আস্তে আমাকে চলে যেতে দাও। একজনও যে আমাকে আজও ভালোবাসে, এই তৃপ্তি, এই মধুর স্মৃতিটুকু নিয়েই যেতে দাও। তপন যেন অসহিষ্ণু হয়েই ওঠে। বলে, ফ্ল্যাট খুঁজছিলুম অনেক দিন থেকেই, আজই সকালে আগাম টাকা দিয়ে পাকা করে এসেছি। 1.5 কামরার ছোট ফ্ল্যাট, আড়ম্বর কিছু থাকবে না, একটি ঠিকে ঝি থাকবে শুধু। তুমি চা করবে, রান্না করবে, আমাদের বিছানা করবে, আমি শুধু সেই অত্যাশ্চর্য ঘটনা চেয়ে দেখব বসে বসে। ঐশ্বর্য ও বিলাস তো প্রচুর ভোগ করলে, তার মজাও দেখলে এতদিন। সংসারের রস, নিজের ছোট্ট সংসার করার সুখ তো পাওনি, সেইটাই অফার করছি তোমাকে। অনেকক্ষণ চুপ করে বসে থাকে কেয়া। লোভ বড় বেশি, কিন্তু ভরসা হয় না।
সাহসে কুলোয় না। এই একটিমাত্র লোক তাকে যথার্থ ভালোবেসেছে, শেষে কি তার জীবনটাও নষ্ট করে দেবে? সে বলতে যায়, না না তপু, সে হয় না। তপন বলে, দেখো, তোমার অত্যাচার অনেক সহ্য করেছি, আর নয়। সহজে না যাও, আমি জোর করে নিয়ে যাব, কিডন্যাপ করে। দরকার পড়লে সেকালের কেবম্যানের মতো নিষ্ঠুর হতেও আমার বাঁধবে না। আমার জীবন নিয়ে আর যা খুশি করতে দেব না তোমাকে। অকস্মাৎ যেন সোজা হয়ে উঠে বসে কেয়া। অনেক দিন পরে তার মুখে হাসি ফোটে, দৃষ্টি উজ্জ্বল হয়ে ওঠে। জোর করে ধরে নিয়ে যাবে? সত্যি? গুহা মানুষের মতো মারধর করবে? মিছে কথা বলে আমাকে স্তোক দিচ্ছ না? না, আমি এর মধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছি কেয়া। রেজিস্ট্রি অফিসে নোটিশ দেওয়া হয়ে গেছে। চোপড়ার সঙ্গে বিয়েটাই যখন অসিদ্ধ, তখন তো আর ডিভোর্সের প্রশ্ন নেই। চলো, এখনই আমরা যাই সেখানে। এসব এমনিই পড়ে থাক, এর কিছুতে দরকার নেই। আমার ঘরে গিয়ে আমার দারিদ্র্য ভাগ করে নাও, এই আমার ইচ্ছা। চলো, তাই যাই, আজই, এখনই, এই এক বস্ত্রে। তবে বিয়ে আর নয়। তোমার কাছ থেকে যা পেয়েছি, যা পেলাম আজ, এতখানি সম্মান আর কেউ দেয়নি। কেউ আমাকে জোর করে নিয়ে যেতে চায়নি, পশুর মতো, গুহা মানবের মতো সম্ভোগ করতে চায়নি। এ যে আমার কি পাওয়া, তা তুমি বুঝবে না। এতখানি দুর্লভ পাওয়ার বদলে তোমার জীবনটা আমি বিড়ম্বিত করতে চাই না। দেখো, আর 10 বছর পরে আমি সত্যি বুড়ি হয়ে যাব। তখনও তুমি থাকবে সমর্থ পুরুষ। তখন হয়তো সেই সিন্ধুবাদ নাবিকের কাঁধের বৃদ্ধের মতো বোঝা মনে হবে আমাকে। সেদিন যাতে সহজে বিনা দ্বিধায় আমাকে ত্যাগ করতে পারো, সেই পথটা খোলা থাক। চলো, আমি এমনি যাচ্ছি তোমার ঘরে। যতদিন ভালো লাগে, যতদিন খুশি আমাকে রেখো। তারপর নিঃসংকোচে আমায় বিদায় দিও। আমি হাসি মুখেই সরে যাব। এই কৃতজ্ঞতাটুকু আমাকে জানাতে দাও আজ। এতক্ষণ শুনলে গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প অতি বড় রূপসী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।